সুপ্রিয় শিক্ষার্থী, চলে আসলাম নতুন আরো একটি টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার অনুশ্রেণী 1 থেকে 9 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নটি কি লেখা আছে সবার প্রথমে পড়ে নিই। দেখি, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। তার মানে এই যে ক, খ এবং গ, এখানে যে তিনটি সংখ্যা এখানে উল্লেখ করা রয়েছে, এই তিনটি সংখ্যা প্রত্যেকেই অমূলদ সংখ্যা। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা শেখার আগে সবার প্রথমে আমাদেরকে এই অমূলদ এবং মূলদ সংখ্যা কি এই বিষয়টা জেনে নিতে হবে। তো চলো সবার প্রথমে আমরা মূলদ সংখ্যা কি তা জেনে ফেলি। তো মূলদ সংখ্যা বোঝার আগে আমি দুটি ভগ্নাংশ এখানে লেখার চেষ্টা করি। একটা 3/5 লিখলাম, আরেকটা আমি এখানে 12 লিখি, আর এখানে একটা নিচে 4 লিখি। দেখো, এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি সেটা আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখো, 3-এর যদি আমরা গুণনীয়কগুলোর কথা চিন্তা করি, তাহলে 3-এর গুণনীয়ক হবে 1 এবং আরেকটা হচ্ছে 3, আর এখানে 5-এর গুণনীয়ক হবে 1 এবং কত 5। পক্ষান্তরে আমরা এখানকার 12-র গুণনীয়কগুলো যদি লেখার চেষ্টা করি, তাহলে 12-র গুণনীয়ক পাবো 1, পাবো কত 2, তারপর 3, তারপরে 4, 6 এবং 12। এবং 4-এর গুণনীয়কগুলো হলো 1, তারপরে 2 এবং একটা 4। তাহলে এই ভগ্নাংশের গুণনীয়ক এবং এই ভগ্নাংশের গুণনীয়কগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাই যে এই ভগ্নাংশের গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক কিন্তু 1। আর এই ভগ্নাংশের গুণনীয়কগুলোর মধ্যে দেখো, সাধারণ গুণনীয়ক 1 রয়েছে এবং 2 রয়েছে, পাশাপাশি কত রয়েছে 4 রয়েছে। তার মানে এখানে সাধারণ গুণনীয়ক 1, 2 এবং 4, আর এখানে সাধারণ গুণনীয়ক কিন্তু 1। কাজেই এই দুটি ভগ্নাংশ হলেও কিন্তু ভগ্নাংশ দুটির মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে পার্থক্য রয়েছে। এটির মধ্যে সাধারণ গুণনীয়ক 1, কিন্তু এখানকার সাধারণ গুণনীয়ক 1 নয়। তার মানে এখানে যেহেতু সাধারণ গুণনীয়ক 1, তাই এই 3 এবং 5 কে আমরা এখানে সহমৌলিক বলতে পারবো, কিন্তু এই ভগ্নাংশটিকে সহমৌলিক বলতে পারবো না। তাহলে মূলদ সংখ্যা এখন আমরা খুব সহজেই জেনে নিতে পারবো যে যে ভগ্নাংশের লব এবং হরগুলো সহমৌলিক, সেই ভগ্নাংশটি হচ্ছে মূলদ সংখ্যা। এই ভগ্নাংশটির যে লব এবং হরের এই এই ভগ্নাংশটির লব এবং হরগুলো সহমৌলিক নয়, কাজে এই ভগ্নাংশটিকে মূলদ বলা যাবে না। তার মানে আমরা দেখলাম, মূলদ হতে গেলে ভগ্নাংশ হতে হবে এবং সেই ভগ্নাংশের লব এবং হরকে অবশ্যই সহমৌলিক হতে হবে। আরেকটা কথা তোমাদের এখানে স্মরণ করাই দিই, সেটা হচ্ছে, দেখো, আমি যদি এখানে 12 লিখি আর নিচে একটা যদি 0 দিই, তার মানে হরের জায়গায় যদি আমরা 0 দিই, তাহলে এটা কিন্তু কোনো ভগ্নাংশ তৈরি করতে পারে না, এটা অসংজ্ঞায়িত। তোমরা যদি ক্যালকুলেটরে 12/0 দাও, দেন তারপর যদি ইকুয়াল তোমরা লিখো, তাহলে দেখবা যে এখানে সাইনট্যাক্স এরর বা ম্যাথ এরর এই জাতীয় কিছু দেখাচ্ছে। কাজে এটা ভগ্নাংশ হওয়ার যোগ্যতা রাখে না, কাজে এটা মূলদ হওয়ারও কোনো চান্সেস নেই। কিন্তু এটিও ভগ্নাংশ, দুটি ভগ্নাংশের মধ্যে এটি কিন্তু আমাদের মূলদ সংখ্যা। কাজে আমরা মূলদ সংখ্যাকে ইন শর্টলি যদি আমরা বলতে যাই, তাহলে এইভাবে বলতে পারি, যেটা তোমাদের পাঠ্য বইতে লেখা আছে। এটিকে পি বলার চেষ্টা করে এবং এটা হলো কিউ। তাহলে পি বাই কিউ। তাহলে আমরা বলতে পারি, যে সকল সংখ্যাকে 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 পি বাই কিউ আকারে আকারে লেখা যায় বা প্রকাশ করা যায়। আমি প্রকাশ করার কথা লিখলাম, প্রকাশ করা করা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলে। তাদেরকে মূলদ সংখ্যা বলে মূলদ সংখ্যা বলে। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে, এই যে পি মানে লবটাকে আমরা পি বললাম আর হরটাকে কিউ বললাম, এই পি এবং কিউ কে কি হতে হবে, সহমৌলিক হতে হবে। এই জন্য এখানে কন্ডিশন দিয়ে সেই কথাটা উল্লেখ করতে হবে, যেখানে পি কমা কিউ পরস্পর পরস্পর সহমৌলিক সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। দেখো, এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা ছিল, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। এবং আরো একটি কন্ডিশন, যে এই যে নিচের যে হরটি রয়েছে, তার মানে কিউ রয়েছে, এই কিউটা কখনো 0 হওয়া যাবে না। এই জন্য, এবং এই কথাটাও তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, কিউ নট ইকুয়াল টু 0, মানে কিউ এর মানটা 0 হওয়া যাবে না। এখান থেকে তোমাদেরকে আরেকটা বিষয় সচেতনতার সহিত মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0। তার মানে কি, কিউ এর মান 0 হওয়া যাবে না। 0 ব্যতীত কিউ এর সকল মান গ্রহণযোগ্য। দ্যাট ইজ, কিউ এর মান 1ও হতে পারবে, 2 হতে পারবে, 3 হতে পারবে, -1, -2, -3 ইত্যাদি সকল সংখ্যাই হতে পারবে। শুধুমাত্র কিউ এর মান 0 হতে পারবে না। তো এই ছিল আমাদের মূলদ সংখ্যার ডেফিনিশন।
এখন অম্লদ সংখ্যা কি, যেটা আমাদের আসলে প্রমাণ করতে বলছে, এই অম্লদ সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো যে সংখ্যার মধ্যে পাওয়া যাবে না সেটাই হচ্ছে অম্লদ সংখ্যা। অর্থাৎ আমরা যদি অম্লদ সংখ্যার ডেফিনেশন লিখি তাহলে আমরা এখানে বলতে পারি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এখানে যাই লেখা আছে ওটাতে যায় না, তাদেরকে অম্লদ সংখ্যা বলে। আশা করি মূলদ এবং অম্লদ সংখ্যার বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আসি আমরা এখানে একটি প্রমাণ করে দেখি বিষয়টা। তো এখানে 3টি প্রমাণের মধ্যে আমি প্রথমত এই ক নাম্বার প্রমাণটাই তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এটা করার জন্য তোমরা আগে ক নাম্বার লিখে নাও। ক নাম্বার লিখে তোমরা এখানে প্রমাণ লিখে নিবা। প্রমাণ লিখলাম। প্রমাণ লিখে এখানে এই প্রমাণটি করার আগে তোমরা একটা রাফ করে নিবা, কারণ √5 যে সবসময় পরীক্ষা আসবে এমন না, 7 আসতে পারে, এখানে 10 আসতে পারে, √10 এবং √3ও আসে মাঝে মাঝে, আমরা দেখেছি। তো এটা করার জন্য তোমাদেরকে একটা প্ল্যান করতে হবে, সেটা এখানে তোমরা আগে এটা রাফ করার জন্য তোমরা কোনো একটা খাতার কোনায় এটা চিন্তা করে নিবে, এবং 3 এখানে 4 এবং 5 এই সংখ্যাটা আমি লিখলাম। এটা কেন লিখেছি সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা। তো এরপরে তোমরা কি করবা, এই যে √5 যেটা তোমরা প্রমাণ করবা অ্যাকচুয়ালি, সেটা এই √5 এর মানটা তোমরা কি করবা, ক্যালকুলেটরে তুলে নেওয়ার চেষ্টা করবা। ক্যালকুলেটরে তুলে নিবা। √5 এর মান ক্যালকুলেটরে পাওয়া গেছে কত, সেটা আমি লিখতেছি 2.2360, আরো অনেক সংখ্যায় এসেছে। তো এখান থেকে তোমাদের একটা বিষয় দেখতে হবে, দেখো √5 এর মান কিন্তু 2.23, কিন্তু এই ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা এখানে পাইলাম, এই যে এই ভ্যালুটা তোমরা দেখো, এই ভ্যালুটা কোথায় অবস্থিত, 1 2 3 4 5 এরা স্বাভাবিক ক্রমিক সংখ্যা, মানে একটার পর একটা, এটা পূর্ণ সংখ্যা বলা যেতে পারে, যে 2 একটি পূর্ণ সংখ্যা, 3 একটি পূর্ণ সংখ্যা, 4 একটি, 5 একটি, প্রত্যেকটি পূর্ণ সংখ্যা। কিন্তু এই √5 এর মান কত, 2.23, তাহলে এই ভ্যালুটা কোথায় স্থান পাচ্ছে, দেখো এই ক্রমিক সংখ্যাগুলোর কোন জায়গায় স্থান পাচ্ছে, নিশ্চয়ই এই 2 এবং 3 এর মাঝে স্থান পাচ্ছে। তোমরা ভালোভাবে খেয়াল করে দেখো যে 2.23, তার মানে 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট। তো এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে হ্যাঁ, যে 2 এবং 3 এর মাঝে যেহেতু এই √5 এর মানটি অবস্থিত, কাজে এই √5 সংখ্যাটি অবশ্যই কি নয়, পূর্ণ সংখ্যা নয়, এটি একটি অপূর্ণ সংখ্যা, কারণ 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা থাকতে পারে না। তো সবার প্রথমে তোমাদেরকে এই √5 এর মানটা একটি অপূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা নয় এটা বলে দিতে হবে। তো এখানে তো তোমাদেরকে দেখাইলাম আমি একটি রাফ সিস্টেমে বা একটা টেকনিক আকারে, কিন্তু এই টেকনিকটা এখানে লিখলে হবে না। তো এটা এখানে বলার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাই এখন তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই যে 2 এবং 3 এর মাঝে অবস্থিত, তাহলে তোমরা 2 এর স্কয়ার করবা। তাহলে এখানে লিখবা, এখানে এখানে তোমরা কি করবা, এই 2 এর স্কয়ার দিবা। তাহলে 2 এর স্কয়ার কত, 4। তারপরে কত আছে, 3, এই 3 এর স্কয়ার দিবা। স্কয়ার দিলে কত হবে, 9। তারপরে এই যে √5 যেটা তোমরা প্রমাণ করবা, সেটা √5 এর এখানে √5 এর স্কয়ার দিবা। তাহলে √5 এর স্কয়ার দিলে কত হবে, এখানে 5 হবে। তাহলে তোমরা এখন স্পষ্টতই দেখো যে এই 5 সংখ্যাটি কিন্তু এই যে 4 এবং 5 এর মধ্যে অবস্থান করতেছে। আর এইখানে যেহেতু এই 5 সংখ্যাটি 4 এবং 9 এর মধ্যে অবস্থান করতেছে, তাহলে এই পাশে যে √5 ছিল, এই √5 অবশ্যই কি হবে, এই 2 এবং 3 এর মাঝে অবস্থান করবে। এটা তোমাদেরকে এইভাবে দেখাইতে হবে না, কিন্তু এই জিনিসটা লিখতে হবে। তো এইখানে তখন তোমাদেরকে এইভাবে লিখবা, এখানে এখানে √5 সংখ্যাটি কি হচ্ছে, 2 এর থেকে বড়, 2 এর থেকে 2 এর থেকে বড় এবং 3 থেকে ছোট। তাহলে কি, সুতরাং √5 সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা নয়, এই সিদ্ধান্তটা দিবা, পূর্ণ সংখ্যা নয়। তোমাদের একটা বিষয় আমি তোমাদেরকে মনে করে দেই, যে তোমাদের যে পাঠ্য বই এবং অনেক যে সহায়ক বইগুলো রয়েছে, সেই সহায়ক বইগুলোতে কিন্তু প্রমাণের এই অংশটুকু কিন্তু দেওয়া নেই, কিন্তু এই প্রমাণটুকু যে অত্যন্ত জরুরি সেটা তোমরা আরো একটু পরে বুঝতে পারবা। তো এখন আমরা দেখো, এই √5 কে যখন আমরা অম্লদ সংখ্যা প্রমাণ করব, তখন একটি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যে এই √5 যেহেতু আমাদেরকে অম্লদ সংখ্যা প্রমাণ করতে হবে, তো আমরা কি করব, এই √5 কে আমরা মূলদ বলার চেষ্টা করব। এই √5 কে আমি মূলদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই মূলদের বৈশিষ্ট্যগুলো এই √5 এর মাঝে আমি খুঁজব। যদি √5 এর মাঝে আমি মূলদের বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই, তাহলে তো এটা মূলদ সংখ্যা হবে। আর যদি এই √5 এর মাঝে যদি আমি
মূলদের বৈশিষ্ট্যগুলো খুঁজে না পাই, তাহলে আমি বলতে পারবো এই √5 একটি অমূলদ সংখ্যা। কাজে আমি এটাকে অমূলদ প্রমাণ করার জন্য এটাকে আমি মূলদ ধরে ফেলবো। তার জন্য এখন আমরা লিখব ধরি √5 একটি মূলদ সংখ্যা। আমি √5 কে মূলদ সংখ্যা বলে স্বীকৃতি দিচ্ছি। যদি মূলদ সংখ্যা হিসেবে একে স্বীকৃতি দিই, তাহলে আমরা এই কাজটা লিখতেই পারি। তাহলে √5 = p/q। যেখানে আকারে লেখা যায়, এই কথাটা লিখতে পারি আমরা, আকারে লেখা যায় যেখানে p, q পরস্পর সহমৌলিক, স্বাভাবিক সংখ্যা। তো এবং মূলদ সংখ্যার ডেফিনিশনে আরেকটা বিষয় জেনেছিলাম যে কি, এই যে কিউ এর মানটা 0 হওয়া যাবে না। কিন্তু আমি এখানে কিউ এর মানটা 0 এটা না লিখে বরং লিখবো কিউ গ্রেটার দেন 1। এই যে এইখানেই হচ্ছে বিষয়টা, যে এখানে দেখো তোমরা কিউ এর মান কি বলতেছে, 1 এর চেয়ে বড় হতে হবে। তার মানে 1 এর চেয়ে বড় হতে হবে মানে কি 2, এটা 2 হতে পারে, 3 হতে পারে বা 4 হতে পারে, কিন্তু 1 হওয়া যাবে না। কিন্তু আমরা যদি মূলদ সংখ্যার ডেফিনিশন দেখি, তাহলে এখানে কিন্তু বলছে যে কিউ এর মান নট ইকুয়াল টু 0। তার মানে কিউ এর মান 1 হওয়া যাবে, 2 হতে পারবে, 3 হতে পারবে, 4 হতে পারবে। কিন্তু এখানে এখানে আমরা কিন্তু মূলদ বলে একে স্বীকৃতি দিলাম, কিন্তু স্বীকৃতি দিয়ে এখানে কিন্তু নট ইকুয়াল টু 0 না লিখে বরং কিউ এর মান 1 এর চেয়ে বড় বলতেছি। কারণটা কি, যে কিউ এর মান যদি এই জায়গায় আমরা 1 ধরার চেষ্টা করি, তাহলে উপরে পি আর এখানে 1, পি কে যদি 1 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। পি কে 1 দ্বারা ভাগ দিলে পি হবে, আর পি একটি পূর্ণ সংখ্যা। আর এই পাশে এটা হচ্ছে অপূর্ণ সংখ্যা। তাহলে অপূর্ণ সংখ্যা আর এই পাশে পূর্ণ সংখ্যা সমান হতে পারে না, কারণ একটু আগে যে আমরা স্বীকৃতিটা দিয়েছি সেই স্বীকৃতিটা অ্যাডজাস্ট করবে না। যার কারণেই এখানে কিউ এর মানটা 1 এর চেয়ে বড় লেখা হয়েছে, এই নট ইকুয়াল টু 0 না লিখে। এই ব্যাপারটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর এই বিষয়টার কারণেই এই প্রমাণটুকু, মানে এই অংশটুকু তোমাদেরকে দেওয়া উচিত বা দিতে হবে, যেটা অনেক বইয়ে দেওয়া নেই। তো এটা কিন্তু লেখা যাবে না। আমি এটা মিশিয়ে দিচ্ছি, এটা বোঝানোর জন্য দিয়েছিলাম, এটা মিশিয়ে দিই। তো সামনে আগানোর আগে তোমাদেরকে আরেকটা বিষয় আমি এখানে খেয়াল করে দিতে চাই। কেউ যদি তোমাদেরকে বলে যে 5 সংখ্যাটি কি মূলদ সংখ্যা কিনা, তাহলে তোমাদের কাছে কি মনে হতে পারে? তাহলে দেখো, তোমরা খুব সহজে বলে দিতে পারবে 5 একটি মূলদ সংখ্যা। কেন? যে উপরে যদি আমরা 5 ধরি, নিচে যদি আমরা 1 ধরি, এই যে কিউ এর মান যদি আমরা 1 ধরি, এই কথা অনুসারে কিউ এর মান যদি 1 ধরি, তাহলে কিন্তু দেখো এটা একটি ভগ্নাংশতে রূপান্তরিত হয়, কারণ এটা লব আর এটা হর, এবং এই লব এবং এই হরের মধ্যে তোমরা দেখো দুইজনই কিন্তু সহমৌলিক। কাজে 5 একটি কিন্তু মূলদ সংখ্যা। সিমিলারলি তোমরা কিন্তু এখানে দেখো 1.2 যদি তোমরা লিখে থাকো, 1.2 এটা যদি কেউ বলে যে এটা কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, তাহলে তোমরা এখান থেকেই বুঝতে পারবে যে এটা মূলদ নাকি অমূলদ। তার মানে কেমন, দেখো উপরে 12 আমরা লিখলাম, আর তোমরা ছোটকালে শিখছিলে যে দশমিকের কারণে একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। তাহলে এই জিনিসটা যদি আমরা এখন কি করি, দেখো এখানে 12 এবং 10 হয়েছে, এটা কিন্তু ভগ্নাংশতে তৈরি হয়েছে। কিন্তু ভগ্নাংশতে তৈরি হলেও এটাকে কিন্তু মূলদ বলা যাবে না, কেননা এটা 12 এবং 10 কিন্তু সহমৌলিক নয়। কারণ দেখো এটার এখানে কিন্তু আমরা এখানে 2 পাবো একটা গুণনীয়ক। এই যে দেখো এখানেও 12 জন্য গুণনীয়ক 2 পাবো, এখানেও কিন্তু 10 জন্য গুণনীয়ক 2 পাবো। তাহলে এখানে 1 ব্যতীত গুণনীয়ক কিন্তু 2 রয়েছে। কাজেই এই ভগ্নাংশটিকে আমরা কিন্তু মূলদ বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, এটাকে যদি আমরা কি করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলি, তাহলে যেমন এটাকে যদি 2 দিয়ে কেটে দিই, তাহলে উপরে পাওয়া যাবে 6, এবং এটাকে 2 দ্বারা কাটলে এখানে কিন্তু পাওয়া যাবে 5। এবার দেখো যে ভগ্নাংশটা তৈরি হয়েছে, এই ভগ্নাংশটিকে কিন্তু আমরা মূলদ বলতে পারবো, কেননা 6 এবং 5 এর মধ্যে 6 এবং 5 কিন্তু সহমৌলিক। আশা করি তোমরা মূলদের এই বিষয়টা বুঝতে পেরেছ। তো এখন আমরা কি করব, এই যে বিষয়টা আমরা একটু আগে স্বীকৃতি দিয়েছিলাম যে √5 কে মূলদ ধরার ফলে আমরা কি পেয়েছি, p/q পেয়েছিলাম। এই বিষয়টাকে আমরা এখন উভয় পক্ষে বর্গ করব এবং এখানে লিখে দেব উভয় পক্ষে বর্গ করে। এখন আসি, এটা যদি বর্গ করে দিই, তাহলে কত পাওয়া যাবে, এখানে 5 পাওয়া যাবে, আর এখানে পাওয়া যাবে p² / q²। দেখো
এখানে আমরা এই বিষয়টাকে স্বীকৃতি দিতে গিয়ে, এই যে এই ব্যাপারটাকে আমরা স্বীকৃতি দিতে গিয়ে এখানে এসে যখন বর্গ করলাম তখন এদিকে কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেয়েছি। আর এই পাশে দেখো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা। কেননা পি এবং কিউ যেহেতু সহমূলক, তাহলে এটাকে বর্গ করার পরে যে ভগ্নাংশটি ফরম্যাট হয়েছে সেই ভগ্নাংশের লব এবং সেই ভগ্নাংশের হরও কিন্তু সহমূলক হবে। কাজে এটা 100% এটা একটি ভগ্নাংশ। তাহলে এটা যেহেতু ভগ্নাংশ আর বাম পাশে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কখনোই কি হতে পারে না, সমান হতে পারে না। তার মানে যে সমীকরণকে আমরা স্বীকৃতি দিয়েছিলাম সেই সমীকরণটা এখানে এসে আমরা দেখেছি সত্য নয়, তার মানে মূলদ হওয়ার যোগ্যতা রাখতেছে না। তো এই বিষয়টাকে আমরা এখানেই ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু আমরা এটাকে আরো একটু অগ্রসর হয়ে এরকম করে নিতে পারি। এখানে 5q, এইদিকেও কিউ দ্বারা গুণ দিলাম, এবং এই পাশে সমীকরণের ডান পাশে যে এখানে কিউ স্কোয়ার রয়েছে এই পাশেও আমরা কিউ দ্বারা গুণ করবো, এবং এখানে লিখে দেবো উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, গুণ করে। তো এখন দেখো তোমরা এখানে কিন্তু 5q রয়ে গেল, আর এখানে পি স্কোয়ার বাই কিন্তু কিউ হবে, কেননা এই কিউ এবং এইখানকার কিউ স্কোয়ার যদি কেটে দিই নিচের দিকে কিউ হবে। লেখাটা অনেকটা চেপে গেছে, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। তাহলে এখানে তোমরা দেখো যে এখানে যদি এখন কিউ এর মান কিন্তু আমাদের বলছিল কিউ এর মানটা 1 এর চেয়ে বড়, তার মানে 2 ধরতে পারি, 3 ধরতে পারি। আমরা যদি এখানে 2 ও ধরি, তাহলে এখানে যদি 2 ধরি তাহলে উপরে পি স্কোয়ার নিচে 2, তার মানে এটা একটা ভগ্নাংশ। আর এখানে যদি আমরা 2 ধরি তাহলে 2 5 গুণ করলে 10 হবে, তাহলে এদিকে 10 আর এদিকে একটা ভগ্নাংশ। 10 হচ্ছে পূর্ণ সংখ্যা, এদিকে ভগ্নাংশ। আবার যদি 2 না ধরে 3 ধরি, তাহলে এখানে যদি 3 ধরি তাহলে এখানে 3, তাহলে পি স্কোয়ার বাই 3, তার মানে ভগ্নাংশ। আর এখানে যদি 3 ধরি, 3 আর 5 যদি গুণ করি 15 হবে, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কাজে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ কখনোই সমান হতে পারে না। এখানে তাই আমরা লিখব এখানে এখানে 5q স্পষ্টত একটি পূর্ণ সংখ্যা। অপরপক্ষে পি স্কোয়ার বাই কিউ একটি ভগ্নাংশ সংখ্যা, একটি ভগ্নাংশ। আর তোমাদেরকে একটা বিষয় খেয়াল করে দিই, এইটা কিন্তু এদিক দিয়ে এটা কিন্তু লেখা যাবে না, ডান পাশের অংশটা কিন্তু বোঝানোর জন্য জাস্ট দিয়েছি। কেননা এখানে আমরা কারণটা লিখে দিই কেন এটা ভগ্নাংশ হয়েছে, কেননা পি ও কিউ সহমৌলিক হওয়ায় পি স্কোয়ার ও এই যে কিউ রয়েছে, কিউ সংখ্যা দুটিও সহমৌলিক। তাহলে আমরা বলতেই পারি কাজেই পি স্কোয়ার বাই কিউ 5q এর সমান হতে পারে না, কিউ এর সমান হতে পারে না। তাহলে যেহেতু পি স্কোয়ার বাই কিউ 5q এর সমান হতে পারে না, তাহলে আমরা যে একটু আগে স্বীকৃতি দিয়েছিলাম যে √5, এই যে √5 যে আমরা স্বীকৃতি দিয়েছিলাম √5, তাহলে কি এখানে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং √5, তাহলে পি বাই কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না। তাহলে এই √5 যেহেতু পি বাই কিউ আকারে হতে পারে না, আর পি বাই কিউ আকারটা ছিল মূলদ, তাহলে √5 মূলদ আকারের কোনো সংখ্যাই হতে পারে না। তাহলে √5 যেহেতু পি বাই কিউ বা মূলদ আকারের কোনো সংখ্যাই হতে পারে না, তাহলে এই √5টা অবশ্যই আমাদের কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা অর্থাৎ দিয়ে এখন সিদ্ধান্ত দিয়ে দিই, অর্থাৎ √5 একটি অমূলদ সংখ্যা। জাস্ট এতটুকুই লিখে তোমরা কি লিখবা, প্রমাণিত লিখে দেবা, জাস্ট এতটুকু। আর একটা বিষয় তোমাদেরকে আমি মনে করে দিই, যদি তোমরা √7 এটাকে প্রমাণ করো এবং √10 এটাকে প্রমাণ করো, তাহলে তোমরা কি করবা, এখানে আবার ওইভাবে লিখবা 1 2 3 4, এখানে 5 লিখলাম। আর √7 এর মান ক্যালকুলেটরের সাহায্যে বের করে দেখবা যখন তোমরা √7 কে অম্লক সংখ্যা হিসেবে প্রমাণ করবা তখন। তো √7 এর মান হচ্ছে কত,
2.2.645, তারপরে আরো আছে, এবং রুট 10 এর মান কত? রুট 10 এর মান হলো 3.1622, আরো এখানে অনেক আছে। তো এখানে যখন তোমরা ওই যে শুরুর দিকে যে কত স্কোয়ারে লিখবা, এটা নিয়ে অনেকে হেজিটেশনে ভুগে। তো সেই হেজিটেশনটা রিমুভ করার জন্যই মূলত এই ব্যাপারটা একটু আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। যে রুট 7 কে তোমরা দেখো 2.64, তাহলে নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই মানটা নিশ্চয়ই এই 2 এবং 3 এর মাঝে অবস্থিত। কাজেই তোমরা যখন স্কোয়ার করে দেখাবা, তাহলে 2 এর স্কোয়ার দেখাবা এবং এই 3 এর স্কোয়ার দেখাবা আর রুট 7 এর স্কোয়ার দেখাবা। কিন্তু যখন তোমরা 10 এর ক্ষেত্রে যাবা, তখন 10 এর মানটা দেখো 3.1622। 3.1622 মানে কি? এই মানটা কোথায় অবস্থান করেছে? এই 3 এবং 4 এর মাঝে। এই যে দেখো যে 3 পরে বড়, মানে 3 এর চেয়ে বড়, আর 4 এর চেয়ে ছোট, 4 এর চেয়ে ছোট। কাজেই তখন কিন্তু তোমরা এই 3 এবং এই 4 এর স্কোয়ার দেখাবা এবং এই রুট 10 এর স্কোয়ার দেখে তোমরা বোঝানোর চেষ্টা করবো যে রুট 10 একটি অপূর্ণ সংখ্যা। জাস্ট এই বিষয়টা তোমরা মাথায় রাখো। জাস্ট এই বিষয়টা তোমরা মাথায় রাখলেই এই অমূলদ সংখ্যার প্রমাণটা আর কোনো সমস্যা থাকবে না। তো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে।